আজকে লক্ষ হাজার কোটি টাকার হিসাব নাই যে কি পরিমাণ সুবিধা আমরা পেয়েছি। আজকে আমরা এমন এক শক্তিশালী মানুষের গল্প বলবো যিনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের 10 বছর ধরে একছত্র রাজত্ব করেছেন। নাসরুল হামিদ বিপু, যাকে অনেকে পাওয়ার কিং বলে ডাকত, যার এক ইশারায় হাজার কোটি টাকার প্রকল্প নির্ধারিত হতো, যার পরিবার ও বন্ধুরা রাতারাতি কোটিপতি হয়ে উঠেছিল। কিন্তু আজ তিনি 64 কোটি টাকা অবৈধ সম্পদের মালিক হিসেবে আদালতের কাঠগড়ায়। তার 98টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, গুলশানের 200 কোটি টাকার প্লট বাজেয়াপ্ত। কিভাবে একজন রাজনীতিবিদ পুরো একটি মন্ত্রণালয়কে তার পরিবারের ব্যবসায়ের হাতিয়ার বানিয়ে ফেলেছিলেন, কিভাবে $100 একটি সেল কোম্পানি দিয়ে $300 মিলিয়ন প্রকল্প ছিনিয়ে নিয়েছিলেন। আজ উন্মোচিত হবে সেই গোপন সাম্রাজ্যের কাহিনী। নাসরুল হামিদ বিপুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল পারিবারিক উত্তরাধিকার দিয়ে। তার বাবা প্রফেসর হামিদুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং 1970 সালে নির্বাচিত এমপি। রাজনীতির জগতে তার প্রবেশ ছিল নিশ্চিত পথ। 2008 সালে ঢাকা 3 কেরানীগঞ্জ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই নাসরুল হামিদের চোখ ছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। 2014 সালে তিনি পান সেই কাঙ্ক্ষিত পদ, রাষ্ট্রমন্ত্রী। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় তার এবং তার বিশ্বস্ত বৃত্তের অভূতপূর্ব আর্থিক সমৃদ্ধি। হামিদ গ্রুপের ব্যবসা বিস্তার লাভ করে। আর সবচেয়ে মজার ব্যাপার, 2022 সালে যখন বাংলাদেশ 100% বিদ্যুতায়নের মাইল ফলক অর্জন করে, তখন বিদ্যুৎ বিভাগের পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন নাসরুল হামিদ। কিন্তু তিনি সেই পুরস্কার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার হাতে ফিরিয়ে দেন। এই ঘটনা তার নিরহংকার ইমেজ তৈরি করলেও আসলে ভেতরে ভেতরে চলছিল সম্পূর্ণ ভিন্ন খেলা। এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর কেলেঙ্কারিতে। 2021 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একটি MOU সই করে 3টি কোম্পানির সাথে ভিটল, মারুবেনি কর্পোরেশন এবং পাওয়ারকো ইন্টারন্যাশনাল এই $305 বিলিয়ন LPG টার্মিনাল প্রকল্পে সবচেয়ে রহস্যজনক ছিল পাওয়ারকো ইন্টারন্যাশনাল, কারণ এই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল মাত্র $100। আরো মজার ব্যাপার হলো, এই সেল কোম্পানির মালিকানা ছিল নাসরুল হামিদের মামা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং তার ঘনিষ্ঠ বন্ধু নবিল খানের। কোম্পানিটির স্থানীয় প্রতিনিধি ছিলেন নাসরুল হামিদের নিকটাত্মীয়। প্রশ্ন হলো, একটি $100 কোম্পানি কিভাবে $300 বিলিয়ন প্রকল্পের 30% শেয়ার হোল্ডার হয়? উত্তর একটাই, মন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ। অভ্যন্তরীণ সরকারি নথি অনুযায়ী নাসরুল হামিদ ব্যক্তিগতভাবে এই অংশীদার নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছেন। এমনকি তার ব্যক্তিগত সচিবকেও এই প্রকল্পে সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ যোগাযোগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে যখন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই কেলেঙ্কারি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। নাসরুল হামিদ তৎক্ষণাৎ পত্রিকার মালিকের সাথে যোগাযোগ করে প্রতিবেদনটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এমনকি তিনি হুমকি দেন যে এই প্রতিবেদন না সরালে পত্রিকার মালিকের বিদ্যুৎ ব্যবসায় ক্ষতি হতে পারে। নাসরুল হামিদের ক্ষমতার আরেকটি দিক ছিল প্রিপেইড মিটার ব্যবসায়। বাংলাদেশে 45 মিলিয়ন প্রিপেইড মিটার বিতরণের লক্ষ্য নিয়ে যে বিশাল ব্যবসা শুরু হয়, সেখানেও তার বন্ধু ও পরিবার চক্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অকুলিন নামের একটি কোম্পানি এই মিটার ব্যবসায়ের প্রযুক্তিগত সহায়তা ও সফটওয়্যার নিয়ন্ত্রণ করত। এর মাধ্যমে তারা টেন্ডার প্রক্রিয়া ও নিয়ন্ত্রণ করত। কেউ বাইরে থেকে এই ব্যবসায় ঢুকতে চাইলে নাসরুল হামিদ তাকে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দিতেন। আরও চমকপ্রদ ব্যাপার হলো, চীনা কোম্পানি সেনজেন স্টারের বাংলাদেশি প্রতিনিধি ছিলেন মোহাম্মদ সুজাত ইসলাম, নাসরুল হামিদের স্ত্রীর বড় ভাই। এই কোম্পানি পেয়েছিল
5.5 বিলিয়ন টাকার কাজ। অন্যদিকে হেক্সিন কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিলেন আলমগীর শামসুল আল আমিন, নাসরুল হামিদের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাক্তন রিহাব সভাপতি। নাসরুল হামিদের আরেক আত্মীয় মাহবুব রহমান ওরফে তরুণ ছিলেন আরেকটি চীনা কোম্পানির প্রতিনিধি। সবচেয়ে মজার ব্যাপার, নাসরুল হামিদের নির্দেশনা ছাড়া কেউ টেন্ডার জমা দিতে পারত না। কোম্পানিগুলো নিজেদের মধ্যে দর ভাগাভাগি করে নিত মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী। এবার দেখা যাক নাসরুল হামিদ পরিবার কতটা সম্পদশালী হয়ে উঠেছিল। দুদকের 3টি মামলা অনুযায়ী নাসরুল হামিদ নিজে 36.37 কোটি টাকার অবৈধ সম্পদ, তার 98টি ব্যাংক অ্যাকাউন্টে 31.82 কোটি টাকা জমা এবং 1.80 কোটি টাকা তোলা হয়েছে। তার ছেলে জারিফ হামিদ 20.88 কোটি টাকার অবৈধ সম্পদ, 13টি ব্যাংক অ্যাকাউন্টে 78.41 লাখ টাকা জমা, 58.20 লাখ টাকা তোলা। তার স্ত্রী সীমা হামিদ 6.94 কোটি টাকার অবৈধ সম্পদ, 20টি ব্যাংক অ্যাকাউন্টে 1.28 কোটি টাকা জমা, 1.11 কোটি টাকা তোলা। মোট পারিবারিক অবৈধ সম্পদ 64 কোটি টাকার বেশি। কিন্তু আসল চমক অপেক্ষা করেছিল হামিদ গ্রুপের অফিসে। শেখ হাসিনার পতনের পর আগস্টে যখন আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাবাহিনী বনানীর হামিদ গ্রুপ অফিসে অভিযান চালায়, তখন উদ্ধার হয় 1.05 কোটি টাকা নগদ অর্থ এবং একটি পিস্তল। আদালত ইতিমধ্যে তার গুলশানের 200 কোটি টাকার প্লট বাজেয়াপ্তের আদেশ দিয়েছে। তার 70টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রমনা ও বনানীর 4টি ফ্ল্যাট এবং 3টি গাড়ি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। নাসরুল হামিদের সাম্রাজ্যের পতন শুরু হয় শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে। 2024 সালের আগস্টে দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করার ঘোষণা দেয়। প্রথমে তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। তারপর ডিসেম্বরে 3টি আলাদা মামলা দায়ের করা হয় তার ও তার পরিবারের বিরুদ্ধে। বর্তমানে নাসরুল হামিদ পলাতক অবস্থায় রয়েছেন। তিনি এখন আর নেই পাওয়ার কিং, নেই যিনি একদিন পুরো জ্বালানি মন্ত্রণালয়কে তার ব্যক্তিগত ব্যবসার হাতিয়ার বানিয়ে ফেলেছিলেন। তার পুরো নেটওয়ার্ক এখন ভেঙে পড়েছে। যারা একদিন তার ক্ষমতার ছায়ায় কোটি টাকার মালিক হয়েছিল, তারা এখন নিজেদের রক্ষার পথ খুঁজছে। সবচেয়ে বড় শিক্ষা হলো, যত ক্ষমতাশীলই হোক না কেন, দুর্নীতির হিসাব একদিন না একদিন দিতে হয়। নাসরুল হামিদের কেস প্রমাণ করে যে বাংলাদেশে এখন আর কেউ আইনের ঊর্ধ্বে নেই। নাসরুল হামিদের গল্প আমাদের দেখায় যে কিভাবে একটি মন্ত্রণালয়কে পারিবারিক ব্যবসার হাতিয়ার বানানো যায়, কিভাবে সরকারি পদের অপব্যবহার করে রাতারাতি কোটিপতি হওয়া যায়। কিন্তু এটাও প্রমাণ করে যে ন্যায় বিচার কখনো না কখনো প্রতিষ্ঠিত হয়। যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের একদিন হিসাব দিতেই হবে। নাসরুল হামিদের পতন বাংলাদেশের দুর্নীতি বিরোধী লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রমাণ করে যে নতুন বাংলাদেশে আর কেউ দুর্নীতির মাধ্যমে পার পেয়ে যেতে পারবে না। আপনারা কি মনে করেন, নাসরুল হামিদের মতো দুর্নীতিবাজদের কি শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানান আপনাদের মতামত।